পোর্টফোলিও ম্যানেজমেন্ট, পোর্টফোলিও রিস্ক এবং পোর্টফোলিও রিটার্ন, এটা আমাদের বুঝতে হবে। বিকজ when you are actually managing portfolio, you are actually managing risk in order to earn risk adjusted return that is you can optimize. So first আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেট। একটা অ্যাসেটে যখন আপনি ইনভেস্টমেন্ট করেন, তার ইনভেস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা মেইনলি রিটার্নটা দেখবো ফার্স্টে। তো রিটার্নটা দুইটা সোর্স থেকে আসে, একটা হচ্ছে পিরিয়ডিক ইনকাম আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন অর লস। পিরিয়ডিক ইনকামটা কি? ধরেন আপনি একটা শেয়ার কিনলেন, সেখান থেকে আপনি পিরিয়ডিকলি ডিভিডেন্ড পেতে পাবেন, তার কোনো গ্যারান্টি নাই, আনসার্টেন। এন্ড ভবিষ্যতে কোম্পানিটার দাম, শেয়ার প্রাইস বাড়তে পারে, কমতেও পারে। কমলে ক্যাপিটাল লস হবে, আর বাড়লে ক্যাপিটাল গেইন হবে। লস হলে রিটার্ন নেগেটিভ হবে, গেইন হলে রিটার্ন পজিটিভ হবে। কিন্তু রিটার্ন এই দুইটা সোর্স থেকে আসে, রাইট? আপনি যদি একটা বন্ড কিনেন, বন্ড আপনাকে রেগুলার কি দেয়? ইন্টারেস্ট দেয়। আপনি কাছে প্রথম, ওকে, বন্ড আপনাকে রেগুলার কি দেয়? ইন্টারেস্ট দেয়। সো দ্যাটস এ পিরিয়ডিক ইনকাম। আর বন্ডের দামও বাড়তে বা কমতে পারে ডিপেন্ডিং অন ইন্টারেস্ট রেট কোন দিকে যাচ্ছে। ইন্টারেস্ট রেট কমে গেলে বন্ডের দাম বাড়ে, ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বন্ডের দাম কমে যায়। মার্কেট ইন্টারেস্ট রেটের সাথে বন্ডের প্রাইসের সম্পর্কটা কি? ইনভার্স। তো সেখান থেকে ক্যাপিটাল গেইন বা লস হতে পারে। আপনি যদি একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করেন, একটা বিল্ডিং তৈরি করলেন, তাহলে সেখান থেকে আপনি রেগুলার রেন্ট পাবেন। আর পরবর্তীতে এই বিল্ডিংটা আপনি বেশি দামে বিক্রি করতে পারেন, ক্যাপিটাল গেইন হতে পারে। কম দামে বিক্রি করলে ক্যাপিটাল লস হবে। মোস্ট অ্যাসেটস তার রিটার্নটা আসে এই দুইটা ফর্ম, কারেন্ট ইনকাম আর কি ক্যাপিটাল গেইন। তবে সবকিছু এরকম হবে নট নেসেসারিলি। অনেক অ্যাসেট আছে যেগুলোর কোনো রেগুলার কারেন্ট ইনকাম নাই, কিন্তু রিটার্নটা আসে ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল গেইন অথবা লস। গোল্ড ফর এক্সাম্পল, গোল্ডের তো কোনো রেগুলার ইনকাম নাই, কিন্তু এটা দাম বৃদ্ধি বা লস থেকে কি হয়? গেইনটা আসে। তো আমরা এখানে মোস্টলি স্টক, বন্ড এগুলো নিয়ে পড়বো। সো রিটার্ন ফর ইনভেস্টার্স দুইটা সোর্স থেকে আসবে, একটা হচ্ছে কি পিরিয়ডিক ইনকাম, আর একটা কি ক্যাপিটাল গেইন। ধরেন আপনি একটা স্টক কিনলেন এন্ড এই স্টকটা 1 বছর হোল্ড করলেন। সো কিনলেন ধরেন আপনি সে 210 টাকায়, 210 টাকায় কিনলেন। বছর শেষে স্টকটার দাম 230 টাকা। এটা গতকালকে পড়ে গেছিল। তো বছর শেষে উঠছে, একটা কেনা লাগবে এখন। বছর শেষে ধরেন 230 টাকা, তাহলে বা 231 ধরি আমরা, হ্যাঁ, সুবিধার্থে আর কি। তো তাহলে আমাদের কত টাকা বাড়লো? আমাদের কত টাকা বাড়লো? আমাদের বাড়লো হলো 21 টাকা। এন্ড ধরেন এই স্টকটা থেকে আমরা আরো 10 টাকা ধরেন ডিভিডেন্ড পেলাম। 1 বছর হোল্ড করেছি, সো পেলাম হচ্ছে 10 টাকা। আর 230 টাকা হচ্ছে আমার এন্ডিং ভ্যালু, বছর শেষে বিক্রি করলাম। আর 210 টাকায় কিনেছিলাম। তাহলে আবার টোটাল গেইন কি? এই তিনটা জিনিস, 231 মাইনাস 210 কত হয়? 21। আর এইটা হচ্ছে 10, তাহলে কত? 31। 31 টাকা যে আমরা গেইন করলাম, 31 এর মধ্যে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে 10 হুইচ ইজ কারেন্ট ইনকাম, আর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল গেইন হুইচ ইজ 21। এটাকে আমরা রিটার্ন বের করার জন্য কত দিয়ে ডিভাইড করব? আমার ইনভেস্টমেন্টটা দিয়ে, মানে বছরের শুরুতে যেটা ছিল আর কি। তো বছরের শুরুতে আমার কত ছিল? 210 ছিল। ওকে, তাহলে আপনি রিটার্ন বের করতে পারবেন। এই রিটার্নের মধ্যে আমরা বললাম দুইটা পার্ট, একটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 210, আরেকটা হচ্ছে 21 ডিভাইডেড বাই 210। এই পার্টটার নাম কি?
ক্যাপিটাল গেইন, আর এই পার্টটার নাম হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। এই পার্টটার নাম হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। তাহলে স্টক থেকে আবার রিটার্ন দুইটা সোর্স থেকে আসে, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। বুঝা গেল? আচ্ছা, এখন এটা তো 1 বছরের। হোয়াট ইফ আমরা তো আসলে 1 বছর ইনভেস্ট করি না, একের অধিক বছর ইনভেস্টমেন্ট করি। সো আলটিমেটলি মাল্টিপল ইয়ার্স এর যখন রিটার্ন হবে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? তার আপনি 5 বছর ধরে ইনভেস্টমেন্ট করলেন, বা 2 বছর ধরে ইনভেস্টমেন্ট করলেন, বা 3 বছর ধরে ইনভেস্টমেন্ট করলেন। সো লাস্ট 3 ইয়ার্স এর রিটার্ন আমি কিভাবে ক্যালকুলেট করব? তো আমরা যখন মাল্টিপল ইয়ার্স এর রিটার্ন দেখাই, দুই ভাবে আমরা দেখাইতে পারি। একটা হচ্ছে মাল্টিপল ইয়ার্স এর টোটাল কত হলো, হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত। তো হোল্ডিং পিরিয়ড রিটার্নটা হচ্ছে টোটাল। এখন একজন 5 বছর হোল্ড করে একটা ইনস্ট্রুমেন্ট, টাকা ডাবল হয়ে গেছে, মানে 100% রিটার্ন হয়েছে। আরেকজন 3 বছর হোল্ড করছে, তার রিটার্ন হয়েছে ধরেন সে 72%। এখন 72% আর 100% তো কম্পারেবল না, কারণ একটা 3 বছর হোল্ডিং আর একটা কি 5 বছর হোল্ডিং। তো যখন এরকম আমরা মাল্টিপল ইয়ার্স দেখি, তখন আমরা জানতে চাই এনুয়াল তার এভারেজ কত। আমরা জানতে চাই এনুয়াল তার এভারেজ কত। এখন এই এনুয়াল যখন আমরা এভারেজ দেখতে চাইবো, এভারেজ বলতে আমরা কি বুঝি? যে আমরা নর্মালি এভারেজ বলতে বুঝি যতগুলো ডেটা সেগুলোকে সাম করি, করে তত দিয়ে আমরা কি করি, ডিভাইড করি, হুইচ ইজ অ্যারিথমেটিক মিন, সিম্পল এভারেজ। ওকে, সমস্যা হলো ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে এই সিম্পল এভারেজটা আমরা ইউজ করি না। কেন করি না তার আমরা একটু পরে দেখাবো যে কেন করি না। তো সেটা আগে দেখাই। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটা হচ্ছে যতগুলো রিটার্ন সেগুলো যোগ করে তত দিয়ে ভাগ। যেমন সে বলছিল যে 3 বছরে যদি আমার 72 হয়, তাহলে 3 দিয়ে ভাগ করে 24। কিন্তু অ্যাকচুয়ালি 24 ইজ নট দ্য রাইট আনসার ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে। কেন? তার কারণ হচ্ছে যখন আমরা অ্যারিথমেটিক মিন ইউজ করি, অ্যারিথমেটিক মিন সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট। অ্যারিথমেটিক মিন কি ইন্টারেস্টের কনসেপ্ট? সিম্পল ইন্টারেস্ট। আমরা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে যে মিনটা দেখবো সেই মিনটার নাম হচ্ছে জিওমেট্রিক মিন। সো রিটার্ন দিয়ে যখন আমরা জিওমেট্রিক মিন বের করি, তখন আমরা যেটা করি, ধরেন সে 3 বছরের রিটার্ন। সো প্রথম বছরের রিটার্ন 1+R1, দ্বিতীয় বছরের রিটার্ন 1+R2, তৃতীয় বছরের রিটার্ন 1+R3। 1 এর সাথে রিটার্নটা যোগ করতে হয়, কারণ রিটার্নটা তো একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনের সাথে আরেকটা ফ্র্যাকশন গুণ করলে তার ছোট হয়ে যাবে। সো 1 এর সাথে এটা আমরা কি করি, যোগ করি। সো তারপরে মাল্টিপ্লাই করলাম 3 বছর। 3 বছর যেহেতু মাল্টিপ্লাই করলাম, টু দি পাওয়ার হবে 1/3। তারপরে আবার 1টা কি করব, বিয়োগ করব। এভাবে করে আমরা জিওমেট্রি। 4 বছর হলে 1+R4 আসতো, মাল্টিপ্লাই করতাম, তারপরে টু দি পাওয়ার 1/4 -1। আই এম শিওর এটা আপনারা শিখেছেন বাই দিস টাইম। সেটা আপনাদেরকে আমার নতুন করে শেখানোর দরকার নাই, জাস্ট রিকল করেন। আর যদি ভুলে যান, তাহলে আবার যেখানে শিখেছেন ওখানে গো ব্যাক করেন। ওকে, আচ্ছা। এখন এই যে আমরা অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিনের কথা বলছি, এই অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন আমরা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে অ্যারিথমেটিক মিন ব্যবহার করব না, জিওমেট্রিক মিন ব্যবহার করব। তার কারণটা কি আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই। ধরেন আপনি আজকে 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন বছরের শুরুতে। বছরের শুরুতে কত ইনভেস্টমেন্ট করলেন? 100 টাকা। সো ইয়োর বিগিনিং ইনভেস্টমেন্টটা হচ্ছে 100। নাও প্রথম বছর আপনি সে 30% লাভ করলেন। সো R1 ইকুয়াল টু পজিটিভ 30%। দ্বিতীয় বছর আপনি 50% লস করলেন। দ্বিতীয় বছর আপনি কি করলেন? 50% লস করলেন। ওকে, আচ্ছা। তৃতীয় বছর আপনি সে আবার ধরলাম 40% লাভ করলেন।
পজিটিভ, হাইলি ভোলাটাইল ইনভেস্টমেন্ট, এক বছর 30% আপ, আবার ডাউন হাফ, আবার 40%। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি অ্যারিথমেটিক মিন বের করি তাহলে কি হবে? আমরা এই তিনটাকে যোগ করব, 30 আর 40 কত? 70। 70 থেকে আমরা কি করব? 50 মাইনাস করব, তাহলে হবে 20। 20 ডিভাইডেড বাই 3, 6.67%। আপনি আপনার ইনভেস্টরকে বলবেন যে আমি গড়ে তোমার 100 টাকা প্রতি বছর পজিটিভ 6.67% রিটার্ন আর্ন করেছি। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একটা মাইন না দেয়, তাহলে না, সেটা না, ব্যাংক ধরেন রিটার্ন, ওটা কম্পেয়ার করছি না, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একটা মাইন না দেয় তাহলে আপনি খুব লাকি। ঠিক আছে, কেন আমরা একটু দেখি। আপনি প্রথম বছর ইনভেস্টমেন্ট করলেন কত? 100 শুরুতে, তো 30% রিটার্ন করার পর বছর শেষে 100 টাকার ভ্যালু কত? 100 টাকা কত হয়ে যাবে? 130 হয়ে যাবে। আপনি নতুন করে কোনো টাকা ইনভেস্টও করেন নাই, উইথড্র করেন নাই, রেখে দিচ্ছেন। পরের বছর রিটার্ন হয়েছে 50% নেগেটিভ, তাহলে 130 টাকা কত হবে? 50% নাই, so it will become 65। দ্বিতীয় বছর শেষ 50% ডাউন না? দ্বিতীয় বছর 50% ডাউন না? দ্বিতীয় বছর শুরুতে 130 টাকা ছিল না? তো দ্বিতীয় বছর শেষে ইউ আর সিইং আমার 65 টাকা, ইনভেস্ট করছিলাম কত? 100। তৃতীয় বছরে এসে আপনি 40% লাভ করলেন, 65 এর 40% কত? সো 50% এর 40% হচ্ছে আমার 26 না? 26। সো 6.5 ইন্টু 2, 13, 13 দুপুরে 26। সো 26 যদি 65 এর উপরে হয়, তাহলে 65 প্লাস 26, বছর শেষে 91 টাকা। আপনার ক্লায়েন্ট বলবে দিলাম তোমার 100 টাকা, আমার আছে 91 টাকা, আমি হ্যাঁ, তাকে তো আমি 100 টাকা দিয়েছি, তোমাকে আমি 100 টাকা দিলাম, 3 বছর পরে তুমি আমাকে, আমার অ্যাকাউন্ট আছে 91 টাকা, আমি স্টিল টোটালে 9% লস, আর তুমি আমাকে বলছো পজিটিভ 6.7% গড়ে আর্ন করছো। আর ইউ কিডিং? বিকজ অ্যারিথমেটিক মিন ডাজন্ট গো উইথ দিস, বিকজ অ্যারিথমেটিক মিন অ্যাসিউম করে নেয় প্রতি বছর আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 100ই আছে, প্রতি বছর আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 100ই আছে। তো প্রথম বছর 100-এর উপরে 30, পরের বছরের 100-এর উপরে লস 50, পরের বছরে 100-এর উপরে আবার লাভ 40। এটাকে যদি আপনি গড় করেন তাহলে 6.67 আসবে। কিন্তু ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড কি এভাবে কাজ করে? না, ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড কাজ করে কি? কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিংটাকে অ্যাকোমোডেট করে জিওমেট্রিক মিন। তো আমরা এখন একটা জিওমেট্রিক মিন ক্যালকুলেট করে দেখবো। আপনি খেয়াল করে দেখেন, টোটালে লস হয়েছে কত, কত পার্সেন্ট? 9%। সিম্পলও যদি আমরা চিন্তা করি, প্রতি বছর 3% করে লস, অ্যাকচুয়ালি 3% একটু কম। কেন যে না 3% একটু বেশি? কারণ হচ্ছে প্রতি বছর যখন 3% লস হলো, ধরেন 3% বেশি, ধরেন 3.5, তাহলে তারপর তো বেসটা কমে যাচ্ছে, ওটার উপর 3.5 আরো কম, এভাবে আস্তে আস্তে কমছে। তো আমরা একটু জিওমেট্রিক মিন ক্যালকুলেট করে দেখি কি হয়। তো জিওমেট্রিক মিন যখন ক্যালকুলেট করব, প্রথমটা হবে 1.3, তারপরে হবে 1 প্লাস নেগেটিভ 50%, তাহলে কি 0.5, তারপরে 1.4, তাহলে 1.3, 0.5 আর 1.4, এই তিনটাকে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এই তিনটাকে আমরা মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই যদি আমরা করি, 1.3 multiplied by 0.5 multiplied by 1.4, ওই 0.91ই আসে। লাভ কি হলো মানে? হ্যাঁ, তারপরে আমরা 3 বছর হলো। সো প্রথম কথা দেখেন, আমি যত টাকা ইনভেস্টমেন্ট করলাম আর যত টাকা পেলাম তার সাথে এটা ম্যাচ করছে। গট ইট? আচ্ছা, এখন এটা 3 বছরে, তাহলে 1 বছরে কত?
টু দি পাওয়ার 1/3। আপনি টু দি পাওয়ার 1/3 যদি করেন, তারপরে যদি -1 করেন, রেজাল্ট আসবে 3.09। তার মানে প্রতি বছর 3.09%, 1.91 কে টু দি পাওয়ার 1/3, তারপরে -1, যে রেজাল্ট হবে সেটা -1। সো তাহলে প্রথম বছর 100 টাকা হয়ে গেছে গড়ে, 3.09 কমে যাবে, সেটার উপরে 3.09 লস, আর একটু কমবে, সেটার উপরে 3.09 লস, আর একটু কমবে, কমে বছর শেষে কত হবে? 91। এই যে 100 টাকা আর 91 টাকা মিলে গেল, এটা জিওমেট্রিক মিনের সাথে যায়, বিকজ জিওমেট্রিক মিন কম্পাউন্ডিংটাকে কি করে? অ্যাকোমোডেট করে। ঠিক আছে? সো আমরা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে যখন রিটার্ন ক্যালকুলেট করব, অলওয়েজ কোন রিটার্ন ক্যালকুলেট করব? জিওমেট্রিক মিন, নট অ্যারিথমেটিক মিন। আমরা বলি CAGR, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। আপনার 100 টাকা 91 টাকা হয়েছে, তাহলে তো লস হয়েছে। প্রতি বছর কত রেটে লস হচ্ছে? কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট, প্রতি বছর 3.09% করে গড়ে লস করছে। অ্যাকচুয়ালি তো প্রতি বছর 3.09 হয় না, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, কিন্তু এটাকে এভারেজ করলে গড়ে কত? 3.09 লস। বুঝা গেল? আচ্ছা, এখন এই ক্ষেত্রে বিষয়টা একটু সহজ ছিল। কেন? আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করছি, কবে? বছরের শুরুতে। আর আর ইনভেস্টমেন্ট করি নাই। প্রথম বছর 30% আপ, পরের বছর 50% লস, রাইট? তারপরের বছর আবার 40% আপ। এখন যদি বিষয়টা এরকম হতো যে ধরেন আমি প্রতি বছরই কিছু না কিছু ইনভেস্টমেন্ট করেছি, এন্ড প্রতি বছর তো আমার ইনভেস্টমেন্ট সমান হবে, নট নেসেসারিলি। আমাদের পকেটে সবসময় তো একই পরিমাণ টাকা থাকে না। যখন ইনভেস্ট করার জন্য বেশি টাকা থাকে তখন বেশি ইনভেস্ট করি, যখন কম টাকা থাকে তখন কম ইনভেস্ট করি, রাইট? আচ্ছা, টাকা না থাকলে তারা ইনভেস্ট করতে পারছেন না। এখন যদি জিনিসটা এরকম হয়, ধরেন আমরা প্রথম বছরের শুরুতে 100 টাকা ইনভেস্ট করলাম, পরের বছরের শুরুতে ধরেন আমরা কোন একটা সোর্স থেকে একটা ভালো টাকা পয়সা আসলো, আমরা 700 টাকা ইনভেস্টমেন্ট করলাম, আর থার্ড বছরের শুরুতে ধরেন আরো 200 টাকা ইনভেস্টমেন্ট করলাম। তো প্রথম বছরের শুরুতে আমরা ইনভেস্টমেন্ট করলাম 100, দ্বিতীয় বছরের শুরুতে আমরা ইনভেস্টমেন্ট করলাম 700, আর তৃতীয় বছরের শুরুতে আমরা ইনভেস্টমেন্ট করলাম 200। আমরা 3 বছরে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত? 1000। কিন্তু সেটা সবসময় একরকম ছিল না, এটা একটা অল্টারনেটিভ। ওকে, আরেকটা অল্টারনেটিভ দেখাবো। এই অল্টারনেটিভে আমরা একটু রিটার্নটা ক্যালকুলেট, মানে কত টাকা আসে এটা একটু দেখি। তো রিটার্ন আমার প্রতি বছর কত? ওই ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা কিনেছিলাম, প্রথম বছর কত ছিল? 30%, পরের বছর কত ছিল? -50%, এন্ড থার্ড বছর কত ছিল? +40%। এখন বছরের শুরুতে যে আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এন্ড ওই বছরে যে 30% আপনার পজিটিভ রিটার্ন এসছে, তাহলে বছর শেষে আপনার কত টাকা? 130 টাকা। এটা তো আমরা সবাই বুঝছি। এখন আপনি দ্বিতীয় বছরের শুরুতে আরো 700 টাকা ইনভেস্টমেন্ট করলেন, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত? 830। এই 830 নিয়ে ব্যালেন্স শুরু করলেন, সারা বছরে লস করলেন কত? 50%। বছর শেষে আপনার ব্যালেন্স কত হবে? 415। আপনি তো হতাশ, স্বাভাবিক। পরের বছর শুরুতে আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজার বলল যে আরো কিছু টাকা দেন, এই বছর মার্কেট ভালো হবে, আমরা কাভার করে অনেক লাভ করবো, কিন্তু আপনার কাছে টাকা নাই। আপনার কাছে সর্বসাকুল্যে আর ইনভেস্ট করার মতো 200 টাকা আছে। আপনি বলেন ঠিক আছে 200 টাকা দিলাম, নাও। এখন বছরের শুরুতে কত টাকা? 615, তাই না? আচ্ছা, 615-এর উপরে এই বছর আমরা কত পার্সেন্ট আর্ন করেছি? 40% আর্ন করেছি। সো 615 +40%, সো 40% হয় হচ্ছে আপনার
246 যোগ করে আপনার হবে 861। বছর শেষে 861। আপনি কি খুশি থাকবেন? আপনি দেখবেন ইনভেস্ট করলাম 1000, পেলাম হচ্ছে 861, আমি তো লসে আছি। এখন আপনি প্রতি বছর গড়ে লস কত করলেন? ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড না কম্পেয়ার টু প্রিভিয়াস কেস? কারণ প্রিভিয়াস কেসটা ছিল বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি। 100 টাকা ইনভেস্টমেন্ট করছি, আর কিচ্ছু করি নাই, ইনভেস্টও করি নাই, উইথড্রও করি নাই, এন্ড বছর শেষে 3 বছর শেষে কত আমি বের করলাম। দ্যাটস এ বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি। মোস্ট ইনভেস্টমেন্ট আমরা এরকম হয় না, আমরা সামটাইমস কিছু টাকা ইনভেস্ট করি। আমি এখানে উইথড্রল দেখাই নাই, উইথড্রল দেখালে বিষয়টা আরেকটু কমপ্লিকেটেড হইতো। আমি উইথড্রল দিয়েও আমরা করতে পারবো, একই জিনিস, যে আমরা যদি প্রসেসটা দেখি বিয়োগ হবে। তো আমরা এরকম ক্ষেত্রে রিটার্ন ক্যালকুলেট করাটা একটু ঝামেলাদায়ক, যে কখনো টাকা ইনভেস্ট করছি, কখনো উইথড্র করছি, রিটার্ন কিভাবে ক্যালকুলেট করব। তো দেয়ার আর টু টাইপস অফ রিটার্ন ইন দিস কেস। একটার নাম হচ্ছে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন, আর একটার নাম হচ্ছে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ইজ নাথিং বাট দি জিওমেট্রিক মিন রিটার্ন, যেটা আমরা শিখেছি। টাইম ওয়েটেড মিন রিটার্ন এটা বলে না যে কত টাকা অ্যাকচুয়াল কত টাকা উইথড্র করছেন এবং ইনভেস্ট করছেন, ওটা না ধরে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ধরে নেয় যে যদি আমি বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি করতাম, যদি আমি 3 বছরের শুরুতে 1 টাকা ইনভেস্টমেন্ট করতাম, তাহলে কত টাকা হতো। এই কখনো 100 করছি, কখনো 700 করছি, কখনো 200 করছি, এটা তো আমার কন্ট্রোলে না। আমার কন্ট্রোল হচ্ছে আমি টাকাটা কোথায় ইনভেস্ট করব, কত টাকা আমি পাবো কখন, সেটা ডিপেন্ড করবে আমার ইনভেস্টর কত দিচ্ছে, ওইটা আমার কন্ট্রোলে না। আমার কন্ট্রোলে কি আমার রিটার্নটা। তো যদি ইনভেস্টমেন্ট ম্যানেজারের কন্ট্রোলে না থাকে কখন কত টাকা ইনভেস্টমেন্ট করবে, তখন আমরা টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন দেখি, হুইচ ইজ নাথিং বাট দি জিওমেট্রিক মিন। ধরে নেই 1 টাকা ইনভেস্ট করলে একদম শুরুতে কত হতো, সেটা আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেট করার সময় দেখলাম যে 1 টাকা যদি সে ইনভেস্টমেন্ট করতো আর কোনো উইথড্রয়াল এন্ড ইনভেস্টমেন্ট না থাকতো, 3 বছর শেষে কত হতো? 0.91, মানে 100 টাকা হতো 91 টাকা। তাহলে 1 টাকা যদি 0.91 হতো, তাহলে প্রতি বছরে গড়ে কত? আমরা দেখলাম প্রতি বছরে গড়ে লস হচ্ছে 3.09%। সো 3.09% কে আমরা বলবো টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। যে 1 টাকার কনটেক্সটে সব যাই করুক না কেন, আমরা একের কনটেক্সটে দেখবো সবকিছু। ক্লিয়ার? আর আরেকটা রেট অফ রিটার্ন আছে যেটার নাম হচ্ছে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। মানি ওয়েটেড রেট অফ রিটার্ন যেটা করে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল আপনি কত পেলেন। সো মানি ওয়েটেড রেট অফ রিটার্ন অ্যাকাউন্টস ফর the money invested and provides the investor with the information of the return she earns on her actual investment, not একের বেসিসে। আমি অ্যাকচুয়ালি যে রিটার্নটা পেয়েছি, অ্যাকচুয়াল যে টাকা ইনভেস্টমেন্ট করেছি, সেটার পার্সপেক্টিভে আমরা দেখি। তো সেটার পার্সপেক্টিভে যখন আমরা দেখব, মানি ওয়েটেড রেট অফ রিটার্ন ইজ নাথিং বাট দি ইন্টারনাল রেট অফ রিটার্ন। কি রিটার্ন? ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। তো আমরা এখন যে কোর্সটা করছি, আই এম শিওর আপনারা আইআরআর পড়ে আসছেন। আপনারা সবাই আইআরআর জানেন, জানেন না এমন কেউ আছেন যে আইআরআর বুঝি না? কোথায় পড়ছেন? 421 এ পড়ছেন। তো 421 এ যে আইআরআর পড়ছেন, তো আইআরআর এর ডেফিনিশন কি? জানেন তো আপনারা? বলেন। এনপিভি বের করার জন্য লাগে। আইআরআর হচ্ছে এমন একটা ডিসকাউন্ট রেট, যেই রেটে আমার ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো গুলোকে যদি আমি ডিসকাউন্টিং করি, করলে আমার এনপিভি কি হবে? 0 হবে। সো প্রত্যেকটা ক্যাশ ফ্লো, আবার কখনো আমার পকেট থেকে টাকা যাচ্ছে, কখনো আমার পকেটে টাকা আসছে। তো প্রত্যেক যেগুলো আউটফ্লো এন্ড ইনফ্লো, সেগুলোকে আমরা কি করব? প্রেজেন্ট ভ্যালুতে নিব, করে সাম করব, সামেশন অফ দ্য প্রেজেন্ট ভ্যালু করব। কোন রেটে ডিসকাউন্ট করলে সামেশন অফ দ্য প্রেজেন্ট ভ্যালু, নেটটা আউটফ্লো ইনফ্লো মিলে ইকুয়াল টু 0 হবে, সেটাই কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে আমরা ওই ইন্টারনাল রেট অফ রিটার্নটাকেই বলি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। তাহলে আমার এখানে আইআরআর ক্যালকুলেট করতে হবে। এইখানে যখন আমি আইআরআর ক্যালকুলেট করব, আমার
টাইমটাকে দেখেন 0, 1, 2 আর কি 3। এট টাইম 0-তে আমার ক্যাশ আউটফ্লো হয়েছে নাকি ইনফ্লো হয়েছে? এট টাইম 0-তে আমার আউটফ্লো হয়েছে। আমি 100 টাকা ইনভেস্ট করলাম না। এট টাইম 0-তে আমার কত টাকা আউটফ্লো হয়েছে? 100 টাকা। এট টাইম 1 মানে দ্বিতীয় বছরের শুরু বা প্রথম বছরের শেষ আমি কি করছি? আরো 700 টাকা ইনভেস্ট করছি। তাহলে আমার পকেট থেকে আরো 700 টাকা চলে গেছে দ্বিতীয় বছরের শুরুতে, মানে প্রথম বছরের শেষে। ক্লিয়ার? এটা কি বুঝা গেল? আচ্ছা, দ্বিতীয় বছরের শেষে আর তৃতীয় বছরের শুরুতে কি হলো? আরো 200 টাকা ইনভেস্ট করছি, মানে আরো 200 টাকা চলে গেল। আর তৃতীয় বছরের শেষে আমার কাছে কত আছে? 861। এটা কি পজিটিভ? তো যোগ বিয়োগ করলে তো নেগেটিভ হবে, তার মানে আইআরআর যে নেগেটিভ হবে ফর শিওর, এটা তো বোঝা যাচ্ছে। এখন এটা আমরা ক্যালকুলেট করব। তো এটা ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? ট্রায়াল এন্ড এরর মেথডে ডিসকাউন্ট রেট অ্যাপ্লাই করে আপনি দেখবেন যে কোন রেটে এটাকে ডিসকাউন্টিং করলে আইআরআর জিরো হয়। অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু আমার ক্যাশ ফ্লো সামেশনটা নেগেটিভ। তো আমরা যদি এটা আইআরআর ক্যালকুলেট করি, এটা তো আমাদের ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হবে, অথবা আমরা এক্সেলে কি করতে পারি? আমরা এক্সেলে এটা করতে পারি। সো আপনাদের এখানকে দেখাই। তো আমাদের পিরিয়ড কয়টা? 3টা না? সো 0, 1, 2, 3। 0, 1, 2, 3। ক্যাশ ফ্লো গুলো আমরা বলি। শুরুতে কত? -100, -700, -200 আর কি 861। তো আমরা ক্যালকুলেট করব আইআরআর ইকুয়াল টু আইআরআর, সম্পূর্ণকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ডান। তো দিস ইজ নেগেটিভ 7.6%। ঠিক আছে, দিস ইজ নেগেটিভ 7.62%। এটা আবার আমরা যারা 4 to 3 করছি, 4-3-3 করছি, ওখানে আমরা শিখেছি অলরেডি। সো আইআরআরটা আমরা ট্রায়াল এন্ড এরর মেথডে করি, আর আপনি ইন রিয়ালিটিতে ট্রায়াল এন্ড এরর মেথডে করবেন, এক্সেলে করবেন। সো এক্সেলে যদি আমরা করি, এটা আসছে কত? নেগেটিভ 7.62%। তো টাইম ওয়েটেড রেট অফ রিটার্নটা হচ্ছে নেগেটিভ 3.09%, আর মানি ওয়েটেড রেট অফ রিটার্নটা নেগেটিভ 7.62%। কোনটা বেশি দেখাইলো? মানে অ্যাবসলিউট টার্মে মানি ওয়েটেডটা বেশি দেখাইলো, বেশি লস দেখালো, টাইম ওয়েটেড কম দেখালো। কেন হলো এটা? তার কারণ হচ্ছে, খেয়াল করেন তো, আমি সবচেয়ে বেশি টাকা কখন ইনভেস্টমেন্ট করেছি? আমি টোটাল 1000 টাকা করেছি না? তার মধ্যে কোন পিরিয়ডে আমার ওয়েটটা সবচেয়ে বেশি ছিল? সেকেন্ড পিরিয়ডের শুরুতে। সেকেন্ড পিরিয়ডের শুরুতে আমি 700 টাকা ইনভেস্টমেন্ট করেছি, প্লাস আর 130 টাকা ছিল, টোটাল 830 টাকা সেকেন্ড পিরিয়ডের শুরুতে আমার ছিল। ওই সময় আমার ওয়েট সবচেয়ে বেশি ছিল। আপনি যদি প্রতিটা বছরের শুরুতে কত টাকা ছিল দেখেন, ওই পিরিয়ডে আমি সবচেয়ে খারাপ করছি। তো যেই বছর আমি সবচেয়ে খারাপ করছি, ওই বছরের শুরুতে যদি আমার বেশি টাকা ইনভেস্টেড থাকে, তাহলে আমার লস অনেক বেশি হবে। এটা তো কমন সেন্সেই বোঝা যায়, আর আমরা ক্যালকুলেট করেও দেখলাম তাই। এখন এই সিচুয়েশনটাকে যদি আমি চেঞ্জ করে দিই, কেমন? ধরেন আমরা প্রথম বছর 100 ইনভেস্টমেন্ট করলাম, দ্বিতীয় বছর 200 ইনভেস্টমেন্ট করলাম, আর তৃতীয় বছরের শুরুতে 700 ইনভেস্টমেন্ট করলাম। তাহলে বিষয়টা চেঞ্জ হয়ে যাবে না? কিভাবে চেঞ্জ হবে? প্রথম বছরের শুরুতে 100 করেছি, বছর শেষে 130 হলো। তারপরে আরো 200 ইনভেস্টমেন্ট করলাম, আরো 200 যদি ইনভেস্টমেন্ট করি, তাহলে এখানে কত হবে? 130 প্লাস 200, 330। সো আমার এক্সপোজার কম কম্পেয়ার টু আমার 830 ছিল। এখন আমি যদি 50% লস করি, এই 330 হয়ে যাবে 165। সো 165 থাকবে, প্লাস আমি আরো 700 টাকা ইনভেস্টমেন্ট করলাম তৃতীয় বছরের শুরুতে,
তাহলে তৃতীয় বছরের শুরুতে আমরা এক্সপোজার কত? তৃতীয় বছর শুরুতে আমরা এক্সপোজার হচ্ছে এই যে 165 টাকা আছে প্লাস আরো 700, মানে হচ্ছে 865। এই 865-র উপর আমি কত পার্সেন্ট লাভ করেছি তৃতীয় বছর? 40%। সো 865 প্লাস 40%, 346 টাকা। উইল যোগ করলে হবে 1211 টাকা। আমার মানি ওয়েটেড রেট অফ রিটার্ন তো ডেফিনেটলি পজিটিভ আসবে, রাইট? জাস্ট কি হয়েছে, 700 টাকাটা দ্বিতীয় বছরের শুরুতে না করে তৃতীয় বছরের শুরুতে করেছে, যেই পিরিয়ডে আমার রিটার্ন সবচেয়ে কি আসছে, বেশি আসছে। তো যেই পিরিয়ডে আমার রিটার্ন সবচেয়ে বেশি আসছে ওই পিরিয়ডের শুরুতে আমার এক্সপোজার যদি বেশি থাকে তাহলে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন থেকে অনেক বেশি হবে। এই ক্ষেত্রে এই যে 1200 আমার কত হলো, 11, তাই না? তাহলে আমরা যখন এখানে দেখাবো এই 700টা এখানে চলে আসবে আর এখানে চলে আসবে কত, -200, আর এখানে চলে আসবে 1211। দেখেন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন দেখাবে 14.32%, টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন স্টিল 3.09 নেগেটিভ দেখাবে, বিকজ টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন কনসিডার করে 1 টাকা ইনভেস্ট করলে কত হতো। ক্লিয়ার? বলেন। ইকুয়াল টু আইআরআর, ক্যাশ ফ্লো গুলোকে সিলেক্ট করতে, দ্যাটস ইট। ওকে, সো মানি ওয়েটেড রেট অফ রিটার্ন কোন পিরিয়ডে আমার মানির ওয়েট সবচেয়ে বেশি, সেই পিরিয়ডে যে ঘটনাটা ঘটতেছে তার দ্বারা বেশি ইম্প্যাক্টেড হয়। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানি যেদিকেই করেন না কেন, এটা 1 টাকা করে যেহেতু ধরতেছি ওই -3.09 আসবে। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানির ইনভেস্টমেন্ট কখন কোনটা হচ্ছে সেটার দ্বারা এফেক্টেড হয় না। তো আমরা কোন রিটার্নটা ব্যবহার করব ইনভেস্টমেন্ট ম্যানেজারকে ইভ্যালুয়েট করার জন্য? আমাকে দেখতে হবে ইনভেস্টমেন্ট ম্যানেজারের কন্ট্রোল আছে কিনা, কোন পিরিয়ডে কত টাকা ইনভেস্টমেন্ট করবে। মোস্ট ইনভেস্টমেন্ট ম্যানেজারের ক্ষেত্রে এই কন্ট্রোলটা থাকে না। কেন থাকে না? কারণ মানিটা প্রোভাইড করে কে? ইনভেস্টর। তো যখন মার্কেট ডাউন তখনই তো বেশি টাকা ইনভেস্ট করার দরকার। তো অ্যাজ এ ফান্ড ম্যানেজার আই ক্যান আস্ক ইউ যে দেখো এখন মার্কেট অনেক ডাউন, তোমরা বেশি টাকা ইনভেস্ট করো, কিন্তু ওই সময়ে মানুষের সাইকোলজি থাকে সবচেয়ে নেগেটিভ। তারা মনে করে যে আরো নেগেটিভ হবে, তখন তারা টাকা থাকলেও দিতে চায় না, দেখি একটু মার্কেট বাড়ুক তারপরে করবো, না আরো করবো। আপনি বলছেন না আরো করবে, আপনি তো বলছেন আপনার তো যত টাকা পাবেন তত ফিস পাবেন, আরো কম। ইনভেস্টমেন্ট ম্যানেজার যদি বলেও যে তুমি এখন বেশি করো, ইনভেস্টররা টাকা দেয় না। ওই সময় টাকা দিলে কম দামে আমি বেশি কিনতে পারতাম, কিন্তু দেয় না, কারণ ওই সময় সাইকোলজি কোথায় থাকে? নেগেটিভে থাকে। আর যখন সাইকোলজি যখন বাড়ে তখন সাইকোলজি পজিটিভ হয়ে যায়, তখন ইনভেস্টররা টাকা দেয়। তখন হয়তো আমি অত চাচ্ছিও না, কারণ এখন দিলে ওই টাকাটা আবার ইনভেস্ট করতে হবে, এখন তো দাম বেশি, বেশি দামে ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ ইনভেস্টমেন্ট করাটার তার একটা বাধ্যবাধকতা কিছু থাকে, মানে ম্যান্ডেটেড না থাকলেও নেচারটা হচ্ছে না ইনভেস্ট থাকলে আবার সমস্যা। যাই হোক, আবার যখন ডাউন আমি বলছি আপনি এখন দেন, আপনার হয়তো আপনিও মনে করছেন এখন দিলে ভালো, কিন্তু ওই সময় মানুষের টাকাও থাকে না, কারণ যখন সে ডাউন সে তো অলরেডি লস টস খেয়ে ফেলছে। আরো বিভিন্ন জায়গাতেও যা ইনভেস্টমেন্ট করছিল ওই সময়টা ইকোনমি ডাউন, ওই সময় ইকোনমি ডাউনে মানুষের কাছে বেশি টাকা পয়সা থাকে না। মানুষের কাছে বেশি টাকা পয়সা থাকে কখন? ইকোনমি আপে, যখন চাঙ্গা থাকে। তো যে কারণে ইনভেস্টমেন্ট ম্যানেজারের যদি কন্ট্রোল না থাকে যে ডাউনে আমি বেশি ইনভেস্টমেন্ট করবো না আপে আমি কম করব, তাহলে তাকে ওইটা দ্বারা ইভ্যালুয়েট করাটা যৌক্তিক হবে না। তাকে ইভ্যালুয়েট করতে হবে তাকে আমি 1 টাকা দিলে সে কেমন করতো। আমি আসলে বুঝতে চাই তার ইনভেস্টমেন্ট স্কিলটা, পারফরমেন্সটা এন্ড অল দিস থিং। আমি ওই সময় কম ইনভেস্টমেন্ট করার কারণেই তো আসলে রিটার্নটা বেশি হয় না, আমি করলেই তো হতো। বুঝতে পারছেন?
তবে কিছু কিছু ইনভেস্টমেন্ট আছে যেখানে মানুষের কন্ট্রোল থাকে। কারণ ইনভেস্টমেন্ট ম্যানেজারকে বলা আছে যে তোমাকে আমি এত টাকা দিব, তোমার কখন লাগবে তুমি চাইবা আমি দিয়ে দিব, টাকা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি বলবা কখন আমি তখন দিব। এরকম যদি কেস হয় তখন তাকে আমরা ইভ্যালুয়েট করব কি দ্বারা? মানি ওয়েটেড রেট অফ রিটার্ন দ্বারা। বাট বেশিরভাগ ক্ষেত্রে যখন কন্ট্রোল থাকে, যখন ইনভেস্টমেন্ট ম্যানেজারের কন্ট্রোল আছে যে কখন কত টাকা ইনভেস্ট করবে, তখন তাকে আমরা ইভ্যালুয়েট করব মানি ওয়েটেড রেট অফ রিটার্ন দ্বারা। আর যখন কন্ট্রোল থাকবে না তখন আমরা তাকে ইভ্যালুয়েট করব টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন দ্বারা। তো এই যে আমি একটা উদাহরণ দেখালাম, এরকম যদি অঙ্ক আমি পরীক্ষায় দেই তাহলে কি পারবেন? কেন পারবেন না? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আইআরআরটা তো আপনি বের করতে পারবেন না, বিকজ এটা এক্সেলে বের করতে হয়। কিন্তু আমি যদি একটা অপশন দিয়ে দিই, 3টা অপশন, তাহলে তো বের করতে পারবেন। কারণ অপশন দিয়ে দিলে আপনি একটা ধরে এনপিভি বের করে দেখবেন 0 হয় কিনা। যদি হয় তাহলে এটাই আনসার, যদি না হয় তাহলে এটা আনসার না। তো মাঝখানেরটা ধরবেন। তো যদি আনসার না হয় তাহলে কোনটা বেশিটা হবে না লোটা হবে সেটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে? তো আমি তো আপনাকে একটা এক্সাম্পল দিলাম, ঠিক এই এক্সাম্পলের মতোই আমি একটা প্রশ্ন দিলাম, পারবো না? আপনি কি বলবেন যে এই অঙ্কটা আমি করাই নাই? সো এটা আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আপনি নিজেই একটা ইনভেস্টমেন্ট চিন্তা করে বাসায় প্র্যাকটিস করেন না। তো এরকম একটা প্রশ্ন আমি দিয়েছি, দেখেন, ইউ হ্যাভ ইনভেস্টেড 1000 টাকা নাও। মনোযোগ দেন, মনোযোগ দিলে পারবেন। ইউ হ্যাভ ইনভেস্টেড 1000 টাকা নাও। ঠিক আছে, ক্লাসের টাইম শেষ হয়ে গেলে আমাকে একটু আগে বললেন তো। সো ইউ হ্যাভ ইনভেস্টেড টাকা 1000 নাও, ইউ বট শেয়ারস উইথ দ্য মানি। কতগুলো? 100তে। ইউ বট 100 শেয়ারস উইথ দ্য মানি, তার মানে শেয়ারের দাম কত? 10 টাকা, তাই না? আফটার 1 year you received 1 dividend per share. The share price rose to 12. You bought another 200 shares. তাহলে এখন কত টাকা ইনভেস্ট করলেন? 12 টাকা শেয়ারের দাম, আরো 200টা শেয়ার কিনলেন, 12 × 200 2400 টাকা ইনভেস্টমেন্ট করলেন। আর ডিভিডেন্ড যেটা পাইছেন এটা রিইনভেস্টমেন্ট করেন নাই। The share price rose to 18 second year. Second year শেষে you have received 1 per share dividend at the end of the next year. আপনি 18 টাকায় সব শেয়ার সেল করে দিলেন। আপনার মানি ওয়েটেড রেট অফ রিটার্ন জানতে চাওয়া হয়েছে, কিভাবে করব? একটু দেখাই, মনোযোগ দেন। আপনার আমি ফ্রেমওয়ার্কটা দেখাই দিব, আপনারা করবেন। এখন না, আপনি দেখেন আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন। তাহলে এট টাইম 0 আপনার পকেট থেকে কত টাকা গেল? 1000। এটা তো বুঝছেন। আচ্ছা, এট টাইম 1 কি হলো? আপনি তো শেয়ার কিনছেন কয়টা? 100টা। ডিভিডেন্ড পাইছেন না 1 টাকা করে বছর শেষে? তাহলে আপনার পকেটে কত টাকা আসলো? 100 টাকা আসলো, রাইট? আচ্ছা, শেয়ার প্রাইস গেছে কত? 12। 12 টাকা দিয়ে আপনি পরের বছরে মানে শুরুতে বা প্রথম বছরের শেষে কয়টা শেয়ার কিনলেন? 200টা। তো 200টা শেয়ার কিনতে আপনার কত টাকা খরচ হলো? 2400। 2400 টাকা চলে গেল আর 100 টাকা আসলো, নেটে আমার কত টাকা চলে গেল? 2300। তাহলে ইয়ার 1-এ আমার আউটফ্লো হচ্ছে 2300, আমার পকেট থেকে 2300 টাকা চলে গেল। এটা কি বুঝছি? বুঝি নাই এমন কেউ আছে? ডিভিডেন্ড আসছে 100 টাকা আর 2400 টাকা দিয়ে কিনলাম, তাহলে আমার পকেট থেকে অ্যাকচুয়ালি গেল কত? নেট 2300। বুঝা গেল? আচ্ছা, দ্বিতীয় বছর শেষে আপনি আবার প্রতিটা শেয়ারে কি হয়েছে? 1 টাকা করে ডিভিডেন্ড পাইছেন। এখন আপনার শেয়ার কয়টা? 300টা শেয়ার। ইউ হ্যাভ 300 শেয়ার। 300 শেয়ারে 300 টাকা ডিভিডেন্ড পাইছেন। আর 300 শেয়ার 18 টাকা করে বিক্রি করে দিচ্ছেন। 18 × 300 কত? 5400 প্লাস 300 ডিভিডেন্ড কত? 5700। তো দ্বিতীয় বছর শেষে আপনার পকেটে 5700 প্লাস। এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ,
এইটা পজিটিভ। আইআরআর বের করবেন, আমি অপশন 3টা দিয়ে দিছি, আপনি মাঝামাঝিটা দিয়ে ডিসকাউন্টিং করেন, এটা তো ডিসকাউন্টিং করার দরকার নাই। এইটা ডিভাইডেড বাই 1+1.4 টু দি পাওয়ার 1, আর এইটা ডিভাইডেড বাই 1.4 টু দি পাওয়ার 2, তারপরে সাম করে দেখেন 0 হয় কিনা। যদি হয় তাহলে এটাই আনসার। যদি দেখেন যে না এনপিভি পজিটিভ তাহলে এর চেয়ে বেশি, তাহলে এটা আনসার। যদি দেখেন না এনপিভি নেগেটিভ তাহলে এর চেয়ে কম, তাহলে এটা আনসার। পারবেন? ওকে, এটা করবেন, ঠিক আছে। এখন আমরা আসি অ্যানুয়ালাইজ রিটার্ন। রিটার্নকে অ্যানুয়ালাইজ করা। ধরেন আপনি আজকে 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন, ধরেন আপনি 100 কোটি টাকা দিয়ে একটা জমি কিনলেন। 10 বছর পরে এই 100 কোটি টাকার জমি আপনি 300 কোটি টাকায় বিক্রি করে দিলেন। আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত? 200%, তাই না? 3 টাইমসে বিক্রি করলেন, 100 আপনার, আর লাভ হলো কত? 200 কোটি। তো 100 কোটি টাকায় যদি 200 কোটি টাকা লাভ হয় তাহলে কত পার্সেন্ট? 200%। বাট এই 200% তো 10 বছরে, এই 200% 10 বছরে, ঠিক আছে। তো এই যে 200 বছর, 10 বছরে, তাহলে 10 বছরে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন 200%। অ্যানুয়ালাইজ রিটার্ন কত? অ্যানুয়ালাইজ রিটার্ন কত কিভাবে বের করব? আপনারা তো পড়েছেন এটা, টাইম ভ্যালু অফ মানি। সো আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে 1 টাকা, আর রিটার্ন করেছি কত? 200%। 200% মানে কত? 2। কত বছরে? 10 বছরে। তাহলে জিওমেট্রিক মিন বের করতে হবে। টু দি পাওয়ার কত? 1/10 মাইনাস কত? 1। তাহলে পড়ে ফেলেন। 3 টু দি পাওয়ার 1/10 মাইনাস 1, গড়ে 11.6%। গড়ে 11.6%। দেখেন প্রতি বছর গড়ে 11.6% ডাজন্ট লুক এক্সট্রাঅর্ডিনারি, ইটস গুড বাট ডাজন্ট লুক এক্সট্রাঅর্ডিনারি। যখন বলতেছে না 10 বছরে 200% রিটার্ন আর্ন করছি, 100 কোটি 300 কোটি হয়ে গেছে, তখন একটা মনে হচ্ছে না অনেক, ঠিক আছে। সো এভাবে করে আমরা অ্যানুয়ালাইজ করলাম। এটা আমরা কম্পেয়ার করব আরেকটা ইনস্ট্রুমেন্টের সাথে, সেটারও অ্যানুয়ালাইজ রিটার্নের সাথে কম্পেয়ার করব। কারণ দুই হোল্ডিং পিরিয়ড হলে তো কম্পেয়ার করা যায় না, এই জন্য অ্যানুয়ালাইজ করে কম্পেয়ার করতে হয়। আচ্ছা, অনেক সময় শর্ট টার্ম ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করি। ধরেন আপনি একটা ট্রেজারি বিল কিনলেন 92 টাকা দিয়ে, বা 92 না, ধরেন 95 টাকা দিয়ে একটা ট্রেজারি বিল কিনলেন, আর 6 মাস পরে ট্রেজারি বিল আপনাকে ম্যাচিউর হলো, আপনাকে 100 টাকা দিল, তো আপনার রিটার্ন কত? তো 95 টাকা ইনভেস্ট করে 5 টাকা লাভ হয়েছে, তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন হবে 5/95, তাই না? কিন্তু এটা তো 6 মাসে, আমার দরকার কি? অ্যানুয়ালাইজ রিটার্ন। তাহলে এই যে রিটার্নটা হলো, এটাকে আমরা বলছি আর 1+r। এটাকে আমরা কি করব? যেহেতু 6 মাস, তাহলে বছর হলে গেলে আরেকটা 6 মাস, তাহলে এটাকে স্কোয়ার করব, তারপরে -1। এভাবে করে আমরা কি করি? অ্যানুয়ালাইজ করি। এগুলো আপনারা পড়ছেন না টাইম ভ্যালু অফ মানিতে? কিন্তু আপনাদের চেহারা শুরু দেখে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ সামথিং নিউ টু ইউ। এটাই সমস্যা, আপনারা তো ফর্মুলা শিখেন না, ফর্মুলা পরীক্ষায় দিয়ে দেয় আর আপনারা অ্যাপ্লাই করেন। দিস ইজ নট গুড, এবং এটা আপনি শিখছেন না কিন্তু প্রপারলি। এবং এই জিনিস আমি গত সেমিস্টারে 301 এর কোর্সে বলছি যে আপনাদেরকে আমি ফর্মুলাও দিয়ে দিলাম, আপনাদেরকে আমি কোয়েশ্চেন দিলাম, নাম্বার দিলাম, ফর্মুলাও দিয়ে দিলাম, আপনার কাজটা কি? এরপরও আপনি পারছেন না, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল।
এন্ড সামওয়ান আমাকে আপনি ইভ্যালুয়েট করেন না, ইভ্যালুয়েশন লিখে দিচ্ছে আমাকে বুলি করছে। আমি যদি এটা আপনাদেরকে বলি, বকা দিই, এটা কি বুলি করা হইলো? যাই হোক, সো আলটিমেটলি আপনার এই যে আপনি 6 মাসে ইনভেস্টমেন্ট করলেন, এ কম্পাউন্ডিং হচ্ছে। আর এই কম্পাউন্ডিংটা যদি আমি না বুঝি, ফর্মুলাটা যদি আমি না বুঝি, আমি যখন কাজটা করতে যাব, আমি 4-3-3 অ্যামোর্টাইজিং পড়াচ্ছিলাম, তখন এই কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সির কথা বলা ছিল। ওই কাজটা তো আপনি করতে পারবেন না, বিকজ আপনি যখন শিখছেন, আপনি ফর্মুলাটাও তো শিখেন নাই, এন্ড কিছুই আপনার মাথায় নাই। হ্যাঁ, তাহলে তো আপনি এই জিনিসটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন না। ইউ ওয়ান্ট টু ড্রাইভ, আপনি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হলেন, আই এম ইয়োর টিচার, আমি আপনাকে ড্রাইভিং শিখাইলাম, এরপরে রাস্তায় নেমে দেখা গেল আপনি ড্রাইভ করতে পারেন, তাহলে আপনি কি শিখলেন আর আমি কি শিখালাম? তো শিখতে হবে এমন ভাবে যে আমি ড্রাইভিংটা শিখবো, এন্ড দেন আমার কাজটা কি, আই উইল ড্রাইভ, এন্ড আই উইল ড্রাইভ ওয়েল, আই উইল ড্রাইভ বেটার দেন আদার পিপল। তাহলে না আমার পে অন্যদের চেয়ে বেশি হবে। আর যদি ড্রাইভ করতে নাই পারি, তাহলে আমি চাকরিই পাবো না, ব্যবসাও করতে পারবো না, নিজের গাড়ি নিয়ে নামলেও তো অ্যাক্সিডেন্ট করে আরো এক্সট্রা ক্ষতিপূরণ দিতে হবে। সো এখন আমরা আসি, ধরেন এরকম অনেক রিটার্ন আছে, ধরেন 5 দিনে, 7 দিনে, 12 দিনে, এরকম হয় না? ধরেন আপনি 12 দিনে 1% রিটার্ন আর্ন করছেন, তাহলে 1 + 0.01, তো 12 দিনে করছেন, আমরা তো অ্যানুয়ালাইজ করবো, বছর কত দিনে? 365 দিনে, তাহলে টু দি পাওয়ার 365 ডিভাইডেড বাই 12 -1, এভাবে করে কম্পাউন্ডিং করতে হবে। রিটার্নকে আমরা কি করব? অ্যানুয়ালাইজ করব, ঠিক আছে? সো আপনি ধরেন 100 টাকার একটা ক্রেডিট কার্ড খরচ করছেন, 12 দিন ইউটিলাইজ করছেন, করে 101 টাকা ফেরত দিচ্ছেন, মনে হচ্ছে যে আপনি তো 1% খরচ হয়ে যাবে, বাট আপনার ট্রু কস্ট অনেক বেশি। আপনার জন্য এটা ম্যাটার না, কিন্তু ব্যাংকের জন্য এটা অনেক রিটার্ন, কারণ ব্যাংক এরকম আপনার মতো হাজার হাজার কাস্টমারকে লোন দিচ্ছে, এন্ড অনেক অ্যামাউন্ট কিউমুলেটিভ হয়ে এটা অনেক রিটার্ন হচ্ছে। বুঝা গেল? দ্যাটস ওয়াই ব্যাংকস লাভ ক্রেডিট কার্ডস। ব্যাংকস লাভ ক্রেডিট কার্ডস, আপনাকে ফ্রি এসে দিয়ে যায়। কেন? কারণ এটা নিয়ে খরচ করে, কারণ সে জানে এটা দিয়ে খরচ করলেই আপনি সামটাইম পেমেন্ট দিবেন না, ইন্টারেস্ট কাউন্ট হবে, এন্ড ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট আর নর্মালি ভেরি ভেরি হাই, 25-30% হয়। ওই যে বললাম 25-30% হয়, ডেভেলপড ওয়ার্ল্ডেও এটা 20-25% হয়, যেখানে ইন্টারেস্ট বাংলাদেশের চেয়ে কম, ক্রেডিট কার্ডে হয়। সো দে লাভ ক্রেডিট কার্ড। আমাদের এখানে ক্রেডিট স্কোর সিস্টেমটা নাই। কি বলেন? টাকা নাই কিন্তু স্টিল কিনে খাওয়াইতে পারতেছে, এর চেয়ে মজা আর কি আছে? ইনসেন্টিভ নাই মানে কি? ওটা তো আপনি মানে ব্ল্যাক মানি ইস্যুতে চলে গেলেন, ব্ল্যাক মানির জিনিসপত্র তো আমি ফর্মালি আপনাকে পড়াইতে পারবো না। বাসায় টাকা, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 10? ওকে, সো আমরা এখন আসি গ্রস রিটার্ন ভার্সেস নেট রিটার্ন। ধরেন আমি একটা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছি, আপনারা সবাই মিলে আমাকে টাকা দিলেন, এন্ড আমি ওই আপনাদের জন্য 12% রিটার্ন আর্ন করলাম ইনভেস্টমেন্ট করে, কিন্তু আমি তো আপনাদেরকে ফি চার্জ করব, তাই না? তো আপনারা সবাই মিলে আমাকে 100 কোটি টাকা দিচ্ছেন, 100 কোটি টাকা 112 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু 112 কোটি টাকার উপরে তো আমি একটা ফি চার্জ করবো।
বা ধরেন আমি 100 টাকার ব্রোকারেজ ফি না, ব্রোকারেজ ফি বাদ দিয়ে 112 হয়েছে। আমি তো টাকা ম্যানেজ করলাম, আমি যে ম্যানেজ করলাম আমার একটা ফি আছে না, এই ফিটাকে আমরা বলি অ্যাসেট ম্যানেজমেন্ট ফি। আরো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ফিস টিস থাকে, ধরেন সব মিলায়ে এই ফিটা হচ্ছে 2 টাকা মনে করেন। তাহলে ওই 2 টাকা তো খরচ হলো, ইনভেস্টররা পাবে কত? আপনারা দিলেন 100, আমি ওই 100 টাকা দিয়ে 112 বানাই, কিন্তু 112 বানানোর পিছনে আর 2 টাকা খরচ আছে, খরচটা বাদ দিয়ে তো আপনারা পাবেন। তাহলে আপনারা পাবেন কত? 110 টাকা। তাহলে 12%টা হচ্ছে ফি বাদ দেওয়ার আগে, যেটার নাম হচ্ছে গ্রস, যেটার নাম হচ্ছে কি গ্রস রিটার্ন। আর 10% ইনভেস্টররা পেল, এটা কি নেট। সো নেট রিটার্ন ইজ দ্য রিটার্ন আফটার ডিডাক্টিং দ্য ফিজ, আর গ্রস রিটার্নটা হচ্ছে বিফোর ফিজ। এখন ইনভেস্টমেন্ট ম্যানেজারের পারফরমেন্স যদি আমি বিচার করতে চাই তাহলে গ্রসটা দেখবো, আর ইনভেস্টমেন্ট করে আমি কি পেলাম সেটা যদি দেখতে চাই তাহলে কি আমি নেটটা দেখবো, মানে আফটার ফিজটা দেখবো। ক্লিয়ার? মনে থাকবে। এখন নর্মালি ইনভেস্টমেন্ট ম্যানেজারদের ফিস ডিফার তেমন একটা করে না, কাছাকাছি থাকে, তবে স্টাইলগত ভিত্তিতে ডিফার করতে পারে। যেমন অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ, প্যাসিভের ফি অনেক কম হবে আর অ্যাক্টিভের ফি একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। ওকে, এখন আসি, আপনি পেলেন 10%, কিন্তু 10% পুরাটা আপনার না, 10% পুরাটা আপনার না। দেয়ার ইজ সামওয়ান সিটিং, বলতে যাই তুমি 10 টাকা আর্ন করছো না, এটা তো আমার। ইয়েস, সো ইউ আর ওয়ার্কিং ফর মি, তোমাকে আমি এই দেশে থাকতে দিছি উইথ নিরাপত্তা, পাবলিক বিভিন্ন তুমি রাস্তাঘাট সবকিছু ইউজ করছো, ফ্রি অনেক কিছু ইউজ করছো, এটার জন্য তোমাকে কি করতে হবে? টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ইয়েস। আমি তো এটা বলি, এটা ফরমালি তো বলা যায় না, সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, ওকে, সো দ্যাট 10%। সো এখন আপনি এই যে 10 টাকা আর্ন করলেন, ধরেন এই 10 টাকার উপরে আপনাকে 10%, সে 10% ট্যাক্স দিতে হলো, তাহলে ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনার পকেটে থাকলো কত? 109। আপনি ইনভেস্ট করেছিলেন কত? 100। এই যে আমি কষ্ট করে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার ট্যাক্স দেওয়া লাগবে, আমি না দিতে চাইলেও দেওয়া লাগবে, বিকজ ব্র্যাক ইউনিভার্সিটি কেটে রেখে আমাকে টাকা দিতে, আর ওইটা ট্যাক্স অথরিটিকে জমা দিবে। ঠিক আছে, এডুকেশন ট্যাক্স ফি না, রিটার্নে যদি আমি দেখাই আমার আরো 20% দেওয়া লাগবে, কারণ আমার মার্জিনাল ট্যাক্স ব্র্যাকেট 30%। ট্যাক্সের স্ল্যাব আছে না? হ্যাঁ, ও আচ্ছা, ওই যে ফাউন্ডেশন টাউন্ডেশন এগুলো, ওই সিস্টেম গুলো কিছু জিনিস আছে, বাট দা ওয়ে আদার কান্ট্রিতে ধরেন ওয়েলথ ম্যানেজমেন্টটা হয়, আমাদের দেশে ওই রকম অতটা হয় না, কারণ আমাদের দেশে ওয়েলথি পিপলরা ট্যাক্স দেয় না। ঠিক আছে, ওদের দেশে তো ধরেন পার পায় না, এই জন্য অনেক মেকানিজম করতে হয়। ঠিক আছে, আমার, হ্যাঁ, বিকজ ওরা দেয় না এবং দে ম্যানেজ ইট। পরে ট্যাক্স যারা ক্লেম করবে, ওরা যদি ধরেন, প্রথম কথা হচ্ছে ও দেখাবেই না, ও এমন ভাবে সিস্টেম আছে, অনেক ক্যাশ ট্রানজাকশন আছে না আমাদের। সো পুরান ঢাকার বিজনেসম্যান হয়তো বছরে ধরেন 5 কোটি টাকা আর্ন করলো, ওর হয়তো ব্যাংক অ্যাকাউন্টে টাকাই নাই, আপনি দেখতেও পারবেন না। সো আলটিমেটলি ওরা দেয়ও না, আপনি খুঁজবেন কোথায়, ওর টাকা আছে ওর ভল্টে। হ্যাঁ, এরকম আর কি। যাই হোক, ওগুলোতে আমরা না যাই। আর তারপরও ধরেন আপনি লেজিটিমেট ওয়েতেও দেখানোর অপশন আছে, কিছু ফাঁকি দিছেন, ওরা ধরছে, দেন আপনি আবার ওই এনবিআর এর লোকজনদেরকে ঘুষ টুস দিয়ে আবার ম্যানেজ করে ফেললেন। বাংলাদেশ তো এভাবে চলে, ইমার্জিং কান্ট্রি গুলো এভাবে চলে, বাট ডেভেলপ কান্ট্রি তো এগুলো করা যায় না, সো ওদের অনেক মেকানিজম আছে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি। তো এই যে আপনি 109 টাকা পেলেন ট্যাক্স বাদ দেওয়ার পর, দিস ইজ দ্য মানি বিলং টু ইউ, তাই না?
ওই 12 না, ওই 10 না। 12 2 চলে গেছে কার কাছে? অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে, প্লাস আরো আদা হাবিজাবি খরচ। আর 1 চলে গেছে কার কাছে? গভর্নমেন্টের কাছে। বাকি 9 আপনার। ওদের আবার ট্যাক্স দেওয়া লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন, এই যে 109 টাকা, এটা আপনার, রাইট? 1 বছর আগে আপনার কত ছিল? 100। ওই 100 টাকা আপনি খেয়ে ফেলতে পারতেন, আপনি খান না। কি করছেন? কনসামশন ফরগো করে ইনভেস্টমেন্ট করছেন, করে 109 টাকা পেলেন। আপনার 9% লাভ হলো, বাট এটাকে আমরা বলি, বা রিটার্ন, এই রিটার্নটা বলি 9% নমিনাল রিটার্ন। এই 9% কি রিটার্ন? নমিনাল রিটার্ন। ওকে। এখন ধরেন আপনার কাছে 100 টাকা ছিল, ধরেন এই 100 টাকা দিয়ে ধরেন একটা কলার দাম ছিল ধরেন 10 টাকা। আপনি 1 বছর আগে 10টা কলা খাইতে পারতেন। 10টা কলার কনসামশন আপনি ফরগো করে এই বছর ইনভেস্টমেন্ট করলেন, কিন্তু কলার দাম হয়ে গেল ধরেন 10 টাকা 50 পয়সা। কলার দাম বেড়ে গেছে, তাহলে আপনি তো 9% বেশি কলা খাইতে পারবেন না, কম খাইতে পারবেন। সো এই যে দামটা বেড়ে গেল, এটাকে আমরা কি বলি? ইনফ্লেশন। সো ধরেন আপনার ইনফ্লেশন হলো 5%। তার মানে যে বাস্কেট অফ গুডস আপনি 1 বছর আগে 100 টাকায় কিনতেন, ওটা আজকে কিনতে পারবেন কত দিয়ে? 105 টাকা দিয়ে। আর আপনার কাছে আগের বছর ছিল 100, ওটা দিয়ে কনজিউম না করে ইনভেস্ট করে এখন ওটা কত আসছে? 109 টাকা। তাহলে 109 টাকা দিয়ে আপনি যে বাস্কেটটা কিনবেন, সেই বাস্কেটের দামও বেড়ে গেছে, 105 টাকা হয়ে গেছে। তাহলে আপনার পারচেজিং পাওয়ার কত পার্সেন্ট বাড়লো? 109 ডিভাইডেড বাই 105 মাইনাস 1। সো 109 divided by 105 minus 1, 3.80 বা 3.81, তো রাফলি 3.8%। তার মানে আপনার পারচেজিং পাওয়ার 3.8% বাড়লো। স্টিল ইজ গুড। হোয়াট ইফ ইনফ্লেশন 10%? তাহলে ইনভেস্টমেন্ট করার পরেও আপনার পারচেজিং পাওয়ার কমে গেল। এটা কি কাম্য? না। তো এই 3.8% কে আমরা বলবো রিয়াল রিটার্ন। কি রিটার্ন? রিয়াল রিটার্ন। সো 9% ছিল আফটার ট্যাক্স নমিনাল রিটার্ন, আর 3.8% হচ্ছে আফটার ট্যাক্স রিয়াল রিটার্ন। রিয়াল রিটার্ন ম্যাটার্স। কোন রিটার্ন ম্যাটার্স? বিকজ দ্যাট ইজ গিভিং ইউ দা কি পারচেজিং পাওয়ার। ওটা পজিটিভ হলে আপনার পারচেজিং পাওয়ার বাড়ে, আর ওটা নেগেটিভ হলে পারচেজিং পাওয়ার কমে যায়। তাহলে আমাদের টার্গেট কি থাকবে? রিয়াল রিটার্নটাকে কি করো। সো রিয়াল রিটার্নটা কিভাবে হয়? 1 প্লাস nominal return is equal to 1 plus real return multiplied by 1 plus inflation. আমাদের এখানে মান বসায় দেখেন, আমাদের 1 প্লাস নমিনাল রিটার্ন হয়েছিল 1.09, এটা ছিল রিয়েল রিটার্ন আসছে 1.038 মাল্টিপ্লাইড বাই 1.05, রাইট? এই যে আমরা করলাম উদাহরণ দিয়ে। তো আমরা সবসময় কি করব? কি করতে চাইবো সবসময়? রিয়েল রিটার্নকে ম্যাক্সিমাইজ করব। রিয়েল রিটার্ন যদি নেগেটিভ হয় তাহলে আমাদের পারচেজিং পাওয়ার কি হবে? কমে যাবে। পারচেজিং পাওয়ার আমরা বাড়াতে চাই কেন? হ্যাঁ, যাতে বেশি কনজিউম করতে পারি। পারচেজিং পাওয়ার বাড়লা মানে কি? আমার কনজিউম করার ক্ষমতাটা বাড়া, মানে আমার লিভিং স্ট্যান্ডার্ড ভালো। আমরা যে কষ্ট করি, টাকা ইনকাম করি, বিনিয়োগ করি, আরো ইনকাম করতে, কেন করতে চাই? যাতে টাকাটা ইনকাম করতে চাই কেন? যাতে লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়ে। That is the objective, right? So what is the objective? আপনি বলো। Why you want to earn money in life? হ্যাঁ,
এটা তো আমি বললাম, আপনি বলেন অন্য কোনো অবজেক্টিভ আছে কিনা, যাতে শুয়ে বসে খেতে পারে। ওকে, ফাইন। দ্যাট ইজ অলসো আ কনসাম্পশন, মানে আমি অবসর চাই, লেজার। লেজার ইজ অলসো হোয়াট ফর্ম অফ কনসাম্পশন?